This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। গত সপ্তাহে যেমন বৃষ্টি হচ্ছিল জায়গায় জায়গায়, এখন কিন্তু বৃষ্টি কিছুটা হলেও কমেছে। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হয়েছে, শহর কলকাতায় হয়েছে। বৃষ্টি তো কমেছে, কিন্তু দুর্ভোগ রয়েই গেছে। দুর্ভোগের হাত থেকে কোনো রক্ষা নেই বাংলার। জেলায় জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় একই ছবি। আজ আরও একবার ডিবিসির ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত বছরও মুখ্যমন্ত্রী যখন গেছিলেন বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে, তখন ওইখানে দাঁড়িয়ে বলেছিলেন ডিবিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করবেন। কিন্তু প্রশ্ন, বিপদ কি সত্যি ডিবিসির জলে? নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী বাংলা। মঙ্গলবারের পর বুধবারও ডিবিসির ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিবিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বন্যা পরিস্থিতির অবনতিকেই ডিবিসির জলেই উত্তর খুঁজেছে টিভি9 বাংলা। কারণ এবছর অতিবৃষ্টির মধ্যেও ডিবিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত। 2024 সালে সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিবিসি। এবছর জুনে সর্বোচ্চ 70,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিবিসি। জুলাইয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ 55,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিবিসি। মাইথন পাঞ্চেত থেকে অত্যাধিক জল ছাড়লে প্লাবিত হয় হুগলির আরামবাগ, খানাকুল। আরামবাগের যে যে অঞ্চলে বন্যার জল ঢোকে সেই জনপদ এখনো প্লাবিত নয়। এটা মুন্ডেশ্বরী থেকে প্রবাহিত হয় এবং খানাকুল 2 নম্বর ব্লক হয়ে একদম রূপনারায়ণে পড়ে। এই খালেতেও দেখতে পাচ্ছি জল নেই সেইভাবে। জল সেই গত বছরের মতো আছে? না এবছর কি কম? কম কতটা কম? অনেকটাই কম, এইভাবেই যাচ্ছে জল। খানাকুলের 1 নম্বর ব্লকের কোনো এলাকাতেই এখনো বন্যার জল ঢোকেনি, কিন্তু একাধিক সরকারি ত্রাণ শিবির তৈরি। সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি, এত লোককে খাওয়াচ্ছি। বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই। প্লাবিত শুধু পানশিউলি বাজার। মুন্ডেশ্বরীর জল উপচে প্লাবিত অনেকটা তল্লাট। কারণ রূপনারায়ণ টৈটম্বুর। পশ্চিম মেদিনীপুরের শিলাবতী এবং বাঁকুড়ার দ্বারকেশ্বরের জল রূপনারায়ণে পড়ছে। মুন্ডেশ্বরীর জল রূপনারায়ণে পড়ার সময় সহজে বইতে পারছে না, সেই জল ঢুকে পড়ছে দুপারে। এখন অবস্থা একদমই ভালো নয়। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হাওড়া অবধি জল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে। গত বছর তো বন্যা দেখেছি, গত বছর তো অনেক বড় হয়েছিল। এবছর কি মনে হচ্ছে? এখন তো এরকমই লাগছে, এবার কতটা কি বাড়বে এখন তো বলতে পারা যাচ্ছে না। ডিভিসির জলে প্রতি বছর ভাসে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর। কোথাওই দামোদরের ভয়াল রূপ দেখা যায়নি, অন্তত বুধবার বিকেল পর্যন্ত। দামোদর নদীর জলস্তর বেড়েছে, কিন্তু কোথাও পার বা কোনো গ্রামে জল এখনো পর্যন্ত কিন্তু ঢোকেনি। জল ছাড়লে তো বিশাল ক্ষয়ক্ষতি হবেই, ছাড়তে তো পারে। এইটা জল ড্রেন, আমতা উদয়পুর জল ড্রেন, এখান থেকে জল পাস হবে। অথচ বাংলার এমন অনেক জায়গায় বন্যার ফাঁড়া যেখানে ডিবিসির কোনো সংযোগই নেই। ভাঙাবাদ, শিলাবতীর জলে ডুবেছে চন্দ্রকোনার একাধিক গ্রাম। 8 দিন ধরে প্লাবিত ঘাটাল পুরো এলাকা, বানভাসী দাসপুরও। ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম। পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের, বেশি জল ছেড়েছে মুকুটমণিপুর। কংসাবতীর জলে পাঁশকুড়ায় প্লাবনের আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরের মণিদহ গ্রামে কংসাবতীর জলের ধাক্কায় নদীর পার ভেঙে কয়েকশো বিঘা জমি নদীগর্ভে। ফাঁড়া উত্তরবঙ্গেও টানা বৃষ্টিতে মালদার ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। আলিপুরদুয়ারের মাদারিহাটে বাংরি নদীর হরপা বান, আটকে গেল যাত্রীবাহী বাস। জেলায় জেলায় নদীর জলধারণ ক্ষমতা কমে যাওয়াই কি কারণ? নদী বাঁধ পোক্ত নয় বলে কি প্লাবিত গ্রামের পর গ্রাম? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। খাল কেটে কুমির আনা, বাংলার এই প্রবাদ সকলেরই জানা। কিন্তু খাল কেটে বালি চুরি শুনেছেন? না, চমকাবেন না, এ ঘটনা ঘটছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। আসলে অজয় নদের পার কেটে যেভাবে বালি চুরি হচ্ছে দিনের পর দিন, তাতে একেবারে খাল তৈরি হয়ে গেছে। আর এর ফলে বন্যার আশঙ্কা থাকছে। এলাকার মানুষজন, গ্রামবাসীরা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে প্রশাসন খানিকটা সচেতন রয়েছে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের এক প্রান্তে বন্যার ঝাপটা,
চরম দুর্দশায় দিন কাটছে সাধারণ মানুষের, কিন্তু জেনে বুঝে যদি মানুষকে বন্যার বিপদের দিকে ঠেলে দেওয়া হয়। মারাত্মক এই অভিযোগ পূর্ব বর্ধমানের কাটোয়ার চরপুনির বাসিন্দাদের। এখানে অজয় নদের পাড় কেটে বালি তুলে তুলে আস্ত জলপথ বানিয়ে ফেলেছে মাফিয়ার দলবল। কোথায় ছিল প্রশাসন? একটাই নদী ছিল, দুটো করে দিয়েছে, ওরা কেটি করে দিয়েছে। ওইগুলো সব পাহাড় ছিল, এইরকম ভাবে মাঠের মধ্যে জমি ছিল, কারা কেটেছে? ওই ঘাটে লোকরা কেটেছে, ঘাটে যারা দেখতেছে তারা কেটেছে। কেটে কি করেছে? বালি বাই করেছে তলা হলে। এটা জমি ছিল, এগুলো আমরা লিগিলে যে ঘাটটা পেয়েছি, আমরা নদী থেকে বালিটা তুলেছি, আমরা এধারে কাটি নাই, এধারটা 2-1 বছর আগে সব কাটা গিয়েছে। সেটা কারা কেটেছিল? আগে যারা পেয়েছিল ওটা লুকিয়ে চুরিয়ে কেটেছিল আগে। আমার বাঁ হাতে দেখতে পাচ্ছি কিছুটা গেলেই কিন্তু দেখা মিলবে আসল অজয় নদী, আর ঠিক তার গা ঘেঁষেই এইভাবে কয়েকশো মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বেআইনিভাবে নকল নদী। কাটোয়া কেতুগ্রাম সড়কের ফুলবাগান মোড় থেকে সোজা অজয় নদের দিকে এগোলেই সরকারি বালিঘাট, নাম চরপুনি বালি খাদান। এখান থেকে 300 মিটার পূর্বে এগোলেই নজরে পড়বে এই বিস্ময়কর জলপথ। ভয় খাচ্ছেন কেন? তারা মস্তান, তো আমরা কি করবো, আমরা পাবলিক। এরা কোথাকার লোক? এরা যারা কাটছে এরা ধরো 5 জায়গার আছে, শ্রীখণ্ডর আছে, কাটোয়ার আছে, জেলা প্রশাসনের তরফে ড্রোন আনা হয়েছে এবং ড্রোন দিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই যে নকল নদী, সেই নকল নদী কাটা হয়েছে। প্রশাসন যদি আগে থেকে তাদের দায়িত্ব পালন করতো, আজকে এরকম নদী তৈরি করার মতন ঘটনা আমাদের কাটোয়া হতো না। আইনের আওতায় আসা উচিত, এটা প্রশাসনকে জানাবো এবং আমরাও দরকার হলে সেখানে ইন্সপেকশন করবো বিষয়টা। গুচ্ছ গুচ্ছ অভিযোগ পেয়ে অবশেষে তদন্তে নেমেছে প্রশাসন, কিন্তু অনেক দেরি হয়ে গেল না? এই জলপথ তো রাতারাতি তৈরি হয়নি, দিনের পর দিন ধরে চাষযোগ্য জমি নষ্ট করে বালি তোলা হয়েছে। কি করছিল স্থানীয় পুলিশ ও প্রশাসন? পূর্ব বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার অতিরিক্ত জেলাশাসক ঋষিন ইসমাইলের বক্তব্য, মানচিত্র দেখে তার মনে হচ্ছে জলপথটি অজয় নদেরই অংশ। নিশ্চিত হতে সেচ দপ্তরকে খতিয়ে দেখতে বলেছেন। একটা অভিযোগ এসেছে যে এখানে আর্টিফিশিয়াল নদী বা স্ট্রিমলেট তৈরি করা হয়েছে, সেইটার সত্যতা যাচাই করার জন্য আমাদের জেলা প্রশাসন ড্রোনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বা ড্রোনের রিপোর্ট প্রশাসন যেরকম নির্দেশ দেবে আমরা সেইভাবে। পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ জানালে তদন্তের আশ্বাস দিয়েছেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। তবে সবার জানা বালি মাফিয়া কত প্রভাবশালী, তাই কি জেনে শুনে চোখ বন্ধ করে রেখেছিল প্রশাসন? এই ছবি দেখার পরে প্রশ্ন তো উঠবেই। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে কৌশিক দত্ত রিপোর্ট, TV9 বাংলা। আবাসে আবেদন করেও ঘর পাননি, অগত্যা মাটির বাড়িতেই একমাত্র আশ্রয়। আর সেই মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে বেঘরে পুরুলিয়ায় প্রাণ চলে গেল 3 জনের। আর এই নিয়েই পঞ্চায়েতের 3 স্তরে উঠে এসেছে ভিন্ন মত। একদিন আগেও এই লোহার কড়াইয়ে রান্না হয়েছে, এই চপ্পল পরে ঘরের লোকজন মাঠে কাজে গিয়েছে এই লাঙলটা সঙ্গে নিয়ে। এই ছাতাটা এই বর্ষায় বারবার সহায় হয়েছে ঘরের কোনো খুদের। না শুধু কড়াই বা ছাতাটা নয়, মাটির বাড়ি মাটিতে মিশে চাপা পড়েছে একটা গোটা পরিবার, পুরুলিয়ার সবর পরিবার। 3 জন মৃত, 3 জন জখম। আইসে দেখছি সব মরে মারে আছে, তখন বাইর করে দেওয়া হয়েছিল এখানে 3 জন। পুরুলিয়ার 1 নম্বর ব্লক, গ্রাম পঞ্চায়েত ভান্ডার পুয়ারা চিপিদা, থানা টামনা। ঘুমের মধ্যে একটা পরিবার বরবাদ হয়ে গেল। ঘরটা মাটির না হয়ে দালান হলে এমন হতো? গরিব পরিবারের একটা সরকারি আবাস জুটল না। আশা করি তোমার ঘর নাই পেয়ে। ঘর পায় নাই, ঘর পায় নাই বলে কি একটা একটা ঘরের মধ্যে দেখিনি যে মাটির বাড়িটাতে কটা রুম ছিল? রুম নাই, ওই একটাই। জনপ্রতিনিধিরা সবাই শাসক দলের, কিন্তু কথায় রকম ফের স্পষ্ট। জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো বলছেন, সবর পরিবার আগে রমাইগোড়া গ্রামে থাকতো, সেখানে নাকি আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়েছিল। বাড়ি এদের ছিল, কিন্তু এরা ওখানে নেই, ওরা বাড়ি করেনি। সাধারণত এই পলাশ জঙ্গলে একটা মাটির বাড়ি করে ওরা ছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান আবার বলছেন, দলুই সবরের জন্য বাড়ি তো বটেই, প্রথম কিস্তির টাকাও নাকি বরাদ্দ হয়েছিল। আগে পাইছে, আগে কতদিন? 19 সাল। গ্রাম পঞ্চায়েত সচিবেরও একই কথা। ওই পরিবারটা 2019-এ পিএমওয়াই যে সূচনা হয়েছিল, তার আগে ইন্দিরা আবাস যোজনা ছিল, যখন প্রকল্প মূল্য ছিল 40,000 টাকা। ভদ্রমহিলা নিহত যিনি, তার নাম নিয়তি সবর, তার শ্বশুর মশাইয়ের নামে বাড়ি পেয়েছে দলু সবর ওরফে দোল গোবিন্দ সবর। বরাদ্দ হওয়া টাকা খরচ হলো না, সেটা পঞ্চায়েতের নজরে পড়েনি এতদিন। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী আবার বলছেন, আবাসের বাড়ি নাকি বরাদ্দই হয়নি। বিভিন্ন রকম সার্ভে যখন টিম আসে, যে তাদের নোট বা নোটবুকে যে নামটা, সেটা কিন্তু কখনোই উঠে না।
মানে সরকারি খাতে তাদের কোনো নাম ওঠে নাই, সেই হিসাবে তাদের কোনো বাড়ির নাম কিন্তু এখনো পর্যন্ত ওঠে। কে ঠিক কে ভুল? পরিজনকে তো পাবে না। প্রশ্ন দুটোর উত্তর কি পাবে সবর পরিবার? পুরুলিয়ার খেড়বন থেকে তপন হালদার, টিভি9 বাংলা। এদিকে মুর্শিদাবাদের মাটিতে ফের হুমায়ুনের হুঁশিয়ারি, এবার নিশানায় দলেরই জেলা, ব্লক এবং যুব সভাপতি। সাঁইথিয়া ভাঙড়ের পরিণতির কথা মনে করিয়ে হুঙ্কার হুমায়ুনের। ভরতপুরের বিধায়কের কথায় আশঙ্কায় ভুগছেন পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি। দাবি ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতির। এ নিয়ে অবশ্য জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কালদাসি মারা বন্ধ করুন। 26-এর আগে তৃণমূলের শেষ 21শে জুলাই সমাবেশ, তারই প্রস্তুতি সভা ঘিরে জেলায় জেলায় তৃণমূলের কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। চলছে হুমকি হুঁশিয়ারির পালা। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি, এই জেলা সংযত থাকুন, সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। ভরতপুরের তৃণমূল বিধায়কের মুখে যে দুটি জায়গার কথা শোনা যাচ্ছে, তার একটি বীরভূম, অপরটি দক্ষিণ 24 পরগনার ভাঙড়। দুটি জায়গায় তৃণমূলের কোন্দলে রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। সে কথা মনে করিয়ে মুর্শিদাবাদের রাজনীতিতে বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে পরিচিত তৃণমূলের পদাধিকারীদের সমঝে দিতে চাইলেন হুমায়ুন। দ্বন্দ্ব আছে, এটা সবাই জানে, আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়, এটাই আমি আগাম সতর্ক করছি। এই মুহূর্তে মুর্শিদাবাদ তৃণমূলের দুটি সাংগঠনিক জেলায় বিভক্ত, একটি জঙ্গিপুর, অপরটি বহরমপুর মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের নিজের এলাকা রেজিনগর এবং ভরতপুর, দুটি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে পড়েছে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার কান্দির বিধায়ক, তার সঙ্গে হুমায়ুনের সম্পর্ক আদায় কাজকলায়। ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম এবং 2 নম্বর ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের সঙ্গে হুমায়ুনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এখন সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বিশ্বদেব কর্মকারের সঙ্গেও হুমায়ুন কবিরের বনিবানা হচ্ছে না বলে শোনা যাচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয়, 2 ব্লক সভাপতি এবং যুব সভাপতি সবাই অপূর্ব সরকার গোষ্ঠীর লোক বলে এলাকায় পরিচিত। যদিও জেলা সভাপতি অপূর্ব সরকার বা যুব সভাপতি বিশ্বদেব কর্মকারের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই, একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। তিনি এই ধরনের যে কথাটা বলেছেন, গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত। তবে এই গোটা বিষয়টি নিয়ে হুমায়ুনের পাশে কার্যত দাঁড়িয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ। তবে যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। তাহলে কলকাঠি নাড়া চলছে, এটা 100 বার। প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে অবস্থা কিন্তু ভালো নাই। হুমায়ুন যদি নিজেকে প্রমাণ করতে চায় যে ওর বারুদ ভিজা বারুদ না, ওর বারুদ তাজা বারুদ, তাহলে শুধুমাত্র বিস্ফোরক মন্তব্য করলে হবে না, বিস্ফোরণ করে দেখাতে হবে। জেলার রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, এই কোন্দলের সূত্রপাত সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে। টিকিট বন্টন ঘিরে জেলা নেতৃত্বের সঙ্গে চর্চায় জড়িয়ে পড়েছিলেন হুমায়ুন, নিয়ামতরা। ভরতপুর এবং রেজিনগরের নিজের দলের বিরুদ্ধেই একাধিক আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিলেন হুমায়ুন। এরপর তৃণমূলের সাংগঠনিক পদ বন্টন ঘিরেও গোলমালের দানা পাকে। এবার আগামী বিধানসভা ভোটের আগে ফের সংঘাত। 21শে জুলাইয়ের আগে মুর্শিদাবাদে হুমায়ুনকে ঘিরে জল্পনা তুঙ্গে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। এ যেন কালিদাসের হেয়ালি, নেই তাই খাচ্ছ। নির্মল জেলার স্বীকৃতি নিয়ে কতই না সম্মান, অথচ সেই জেলারই দুর্লভপুর গ্রামে শৌচালয় পাওয়াই দুর্লভ। দেখুন, জলের বোকা জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। স্লেট শুকোচ্ছে কি শুকোচ্ছে না জানা নেই, কিন্তু মুখগুলো সব শুকিয়ে কাট। বাঁকুড়ার দুর্লভপুর গ্রাম এখন ডায়রিয়ার ভয়ে সিঁটিয়ে আছে। অথচ এই গ্রামের গলাতেই ঘটা করে নির্মল গ্রামের তকমা ঝুলিয়েছিল রাজ্য সরকার। শুধু গ্রাম নয়, জেলা হিসেবে বাঁকুড়াও পেয়েছিল নির্মল সম্মান। কিন্তু বাস্তব কি বলছে? হঠাৎ পেটা বাজছে, বমি করছে।
এখন খুব ভয় আছে। এটা দুর্লভপুরের রাস্তা। রাস্তা গ্রামের পেটের ভেতর ঢুকে গেছে। এই পথ ধরেই যাওয়া যায় লোহার পাড়া, মাঝের পাড়া, ক্ষেত মজুর পাড়ায়। পথে যেতে যেতে চোখে পড়ে খোলা নর্দমা, আর একটু চোখ ঘোরালে চোখে পড়ে ঘোলা জলের পুকুর, চোখে পড়ে কালো পলিথিন ঢাকা চারকোনা জায়গা, ওটাই শৌচালয়। পলিথিনে ঘেরা খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দেয় বুড়ো বুড়ি, জোয়ান, বাচ্চা। কেউ কেউ আব্রুর ধারও ধারে না, ডাকেলেই ছুটে যায় খোলা মাঠে। না, মাঠে যাই। আপনার বাড়িতে বাথরুম? না, আমার বাথরুম নাই। আমার বাড়িতে বাথরুম নাই, আমরা পুকুরেই যাই সবাই। আর স্নান করা, কাপড় কাচা? স্নান করতেও পুকুরে যায়, কাচতেও পুকুরে যায়, সবই পুকুরে আমাদের। ঘুরে ঘুরে ক্লান্ত লাগলে গলা ভেজানোর কথা মনে পড়ে। একটু জল পাই কোথায়? বাড়িতে কল এসছে? কল আসছে, তখন জল দেয় নাই। কেন জল আসে না কেন? না, এখন আসেন কি করে জানবো। তাহলে আপনারা পানীয় জল কি? আমরা পানীয় জল এই ঠিক করে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দুর্লভপুর। নির্মল গ্রামের স্বীকৃতি মিলেছে, কোটি টাকার জল প্রকল্পের কথা শুনেছে, অথচ গ্রামের মানুষ খাচ্ছে দূষিত জল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন গোড়ায় গলদের কথা। যে পুকুরের জলটা এখন এই বর্ষাকাল, বুঝতেই পারছেন, চারিদিকে নোংরা জল এসে ঢুকছে ওখানে, সেই জলে বাসন মাজা হচ্ছে, সেই জলে হাত মুখ ধোয়া হচ্ছে এবং তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, এবং তাতে কিন্তু রোগ জীবাণু আক্রমণ করছে এবং তার ফলে ডায়রিয়া। অনেক বাড়িতে কিন্তু টয়লেট নেই, হ্যাঁ, প্রায় 70% বাড়িতেই টয়লেট নেই। তাহলে নির্মল গ্রামের স্বীকৃতি দেওয়া হলো কিসের ভিত্তিতে? শৌচালয় নির্মাণের খরচাপাতিও কি জলে গেল? দুর্লভপুরের পথের ধারে ভাঙাচোরা কমিউনিটি বাথরুম কি কিছু বলতে চায়? বাথরুমের কঙ্কাল কিছু বলতে পারে না, কিন্তু গ্রামবাসীরা ফাঁস করেন শৌচালয়ের রহস্য। কিভাবে বাথরুম পাননি? না। আপনার বাড়িতে নাই। আমাদের যেমন নাম নেই, আমাদের বাথরুম আসে নাই। কারো দুটো বাথরুম আছে, কারো তিনটে আছে, এরকমভাবে বাথরুম হয়েছে পাড়াতে। শুনেছি যে নির্মল গ্রাম বলে ঘোষণা করেছেন, বাঁকুড়া জেলাটাকেই নির্মল বলে ঘোষণা করেছেন, কিন্তু আপনারা দেখুন বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা গ্রামে গিয়ে ঘুরুন, অধিকাংশ গ্রামেই শৌচালয় নেই। নির্মল গ্রাম বলে যেটা বলেছে সেটা কয়েকজনকে তাদেরকে পুষিয়ে দিয়েছে। তাদের যারা ঠিকাদার, কন্ট্রাক্টর, যারা তৃণমূল নেতা আছে, বড় ছোট মেজো আছে, তাদের স্বার্থে হয়েছে, কিন্তু জনগণের ঠিকঠাক হয়নি। দুর্লভপুর গ্রামের যে ডায়রিয়া প্রকোপ, সেটার মানে কারণ খুঁজতে গিয়ে সিএমএইচ মানে রাজ্যের একজন সরকারি আধিকারিক তিনি বলছেন যে 70% বাড়িতে কোনো শৌচালয় নেই, অথচ নির্মল গ্রাম ঘোষণা হয়েছে কয়েক বছর আগে, মানে সব বাড়িতে শৌচালয় রাজ্য সরকার নাকি বানিয়ে দিয়েছেন। তার মানে এই গোটা বিষয়টাই মিথ্যে, এবং সেই টাকাগুলো গেল কার পকেটে? দেখুন, 70% নাই, এটা হচ্ছে মিথ্যা কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এরা সকলে ক্ষেতমজুর পরিবারের, দিনমজুর পরিবারের এরা মানুষ, আমরা অনেককে করেছি, তারা এখনো সচেতনতার অভাবে তারা হয়তো ব্যবহারটা করেনি। বিতর্কের পোকা আপাতত জলেই থাক। জলেই তো মিশে আছে ডায়রিয়ার জীবাণু। জলবাহিত রোগের প্রকোপে দুর্লভপুরের মানুষ যখন খাওয়া দাওয়া ভুলেছেন, তখন বাঁকুড়া জেলা প্রশাসন কি বলবে? বাঁকুড়া জেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে একাধিক জল প্রকল্প তৈরি করা হয়েছে, কিন্তু তারপরও এই গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের পুকুরের জল ব্যবহার করতে হয় বাধ্য হয়ে। এই পরিস্থিতিতে তারা চাইছেন গোটা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর দিকে নজর দিক প্রশাসন, কিন্তু আর কবে, সেই প্রশ্নটাই আপাতত ঘোরাফেরা করছে বাঁকুড়ার এই দুর্লভপুর লোহার পাড়া ক্ষেত মজুর পাড়ায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বিজেপি কর্মী খুনের মামলায় 18 জুলাই হাজিরা দিতে হবে না পরেশ পাল সহ 3 জনকে। হাইকোর্টে পরেশ পাল সহ বাকি 2 জনের আগাম জামিনের মামলা বিচারাধীন, সেই কারণে 1 আগস্টের পর হাজিরার দিন ঠিক করতে পারবে নিম্ন আদালত। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।